আর এইভাবেই তো প্রতিবাদ করতে হবে। সেলুট, এই প্রথম সরাসরি বয়কট করছে। কি খেলাটা খেললো এখন রয়্যাল বেঙ্গল টাইগার। আরে বাপ রে বাপ, এটা আমি মনে করি কারেক্ট সিদ্ধান্ত। উনি ঠান্ডা মাথায় খেলা দিছে। কারণ কি জানেন, এটাই চরম সত্যি। আমরা এই সত্যটা জানতাম না, এখন যাই না গেছি। দুটো কাজ এই সরকার কি করে যেতে হবে, যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে, স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে, আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে দর্শক, একটা বিরাট সুখবর। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের আরেক যুগান্তকারী সিদ্ধান্ত। এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপ ইউনূস সরকারের। অক্টোপাস অ্যাটাক। অক্টোপাস মানে বোঝেন যার 8টা পা আছে, যে আমরা অক্টোপাস দেখি। অক্টোপাস মানে 8টা পা বিশিষ্ট। দেখা যাক এই 8টার মধ্যে আসলে কোনটা কি কাজ করে। আপনি বেনজিরের বাসায় আড্ডা মারেন নাই, আপনি জুয়া খেলেন না বেনজিরের নিয়ে ঢাকা ক্লাবে। গোরখুদ কাব্বাস, আপনি বেনজিরকে নিয়ে, হারুনকে নিয়ে, আমির খসরু মাহমুদকে নিয়ে আপনি জুয়া খেলেন না একত্রে। এখন পর্যন্ত একটা করে হত্যাকারীর বিচার করতে পারেন নাই। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন। তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে, তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? দর্শক, হঠাৎ একই সিদ্ধান্ত নিল ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, বিএনপিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবার যুগান্তকারী সিদ্ধান্ত নিল ডক্টর মোহাম্মদ ইউনূস, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি এই সরকারের অধীনেই অনুষ্ঠিত করে যাওয়া। আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন যেটা করবেন আগামীতে, সেটাকে সংখ্যানুপাতিক হারে যে কোনো মূল্যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত করা। এই দুটি কাজ যদি এই সরকারের আমলে করে যেতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের যে হাসিনার বিদায়ের পরে নতুন দেশের স্বপ্ন দেখেছে তার কিঞ্চিত হলেও তারা পেতে পারেন। এখন এই দুটি জিনিসই অনেকের কাছে পছন্দ হবে, অনেকের কাছে অপছন্দ হবে। মনে রাখবেন, এই জিনিসটার যারা বিরোধিতা করবে তাদের ভিতরটা হচ্ছে ভিন্ন। যেমন আপনি যদি একজন সন্ত্রাসী হন, চাঁদাবাজি হন, ভোট চুরি করবেন এরকম মানসিকতা থাকে, অন্যায় আচরণ করবেন এরকম মানসিকতা থাকে, তাহলে আপনি এই দুটি দাবির পক্ষে থাকতে পারবেন না। আর যদি আপনি সত্যিকার একজন সৎ চিন্তার রাজনীতিবিদ হন, সে আপনি যে দলই করেন, আপনি হতে পারে বিএনপি করেন, জামাত করেন, চরমনায়ের দল করেন, অন্য যে কোনো পার্টি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সৎ চিন্তা লালন করেন, দেখবেন আপনি এই দুটো দাবির পক্ষেই মতামত দিয়েছেন। আসলে এই দাবি দুটো কি, এবং এই দাবি দুটো হলে আমাদের জনগণের কল্যাণ আসলে কি আছে, বা যারা এই দাবি দুটোর পক্ষে বিপক্ষে বলছে তারা কেনই বা পক্ষে বলছে, কেনই বা বিপক্ষে বলছে, আমরা একটু আলোচনা করে নিতে পারি। প্রথমত হচ্ছে, দুটো দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন, এই সরকার নির্বাচন পদ্ধতিটা আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই যখন ক্ষমতায় এসেছে তাদের নিয়ন্ত্রণে যখন এই নির্বাচনগুলো হয়েছে, কোনো নির্বাচনই সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে নাই, কোনো নজির নাই। প্রভাব একটু না একটু থেকেছেই। হয়তো দেখা গিয়েছে বিএনপির আমলে একরকম নির্বাচন হয়েছে, সেটা হয়তো 70% পারফেক্ট হয়েছে, আওয়ামী লীগের আমলে তো 100%ই একেবারে পারফেক্ট হয় নাই, মানে ধ্বংস করে ফেলেছে। তার মানে কোনো না কোনো কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের সময় এই নির্বাচন পদ্ধতিতে একটু না একটু প্রভাব তাদের থাকে। এর কারণ হচ্ছে ওই দলের এমপি থাকে, ওই দলের মন্ত্রী থাকে, স্থানীয় পর্যায়ে তার আনুগত্য পোষণকারী, ওই দলের আনুগত্য পোষণকারী ব্যক্তিকেই তারা নির্বাচিত করতে চান। তাহলে আগামীতে যে কেউ ক্ষমতায় আসতে পারে। আমরা জানি না যে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে। হতে পারে বিএনপি আসবে, এটা স্বাভাবিক, আমরা ধরে নিতে পারি, একটি বড় রাজনৈতিক দল। হতে পারে জামাত ইসলাম আসবে, এটাও স্বাভাবিক, কারণ তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে, আসতেই পারে। বা ভিন্ন আরও কেউ আসতে পারে, XYZ আসতে পারে, কোনো জোট আসতে পারে। এখন আমরা যদি মনে করি যে আমি আসবো না, নিশ্চিত না, আসতেও পারি, তাহলে আমার কাছেও তো গ্রহণযোগ্য হচ্ছে আমার নির্বাচনের আগেই এরকম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা। কারণ আমি যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত করি, তাহলে তো নিরপেক্ষভাবে একটি নির্বাচন হবে যেখানে অন্ততপক্ষে আমার কিছু লোক জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হওয়ার সুযোগ পেতেও পারে। এখন আপনি এর বিরোধিতা তখনই করবেন যখন আপনি নিশ্চিত যে আমি ক্ষমতায় আসবো যে কোনো মূল্যে, এবং আমি ক্ষমতায় এসে আমার মতো লোকগুলো বসাবো, তখনই আপনি এটার বিরোধিতা করবেন। কিন্তু যদি সৎ চিন্তার মানুষ হন, সৎ রাজনীতি লালন করেন, তাহলে আপনি কখনোই এটার বিরোধিতা করবেন না। কারণ এখন যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তাহলে কারো কোনো প্রভাব থাকবে না, না বিএনপির, না জামাতের, না এনসিপির, না গণ অধিকারের, না চরমনায়ের, কারো কোনো অতিরঞ্জিত বাড়তি কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করতে তারা পারবে না। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ, তাদের আমলে হলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে সে প্রশ্নের উত্তর হচ্ছে, যদি এই সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন আপনি প্রশ্নবিদ্ধ হয়, সঠিক না হয়, ভালোভাবে করতে পারবে না, মারামারি হইতে পারে, গ্যাঞ্জাম লাগতে পারে, তাহলে সংসদ নির্বাচন আপনি গ্যাঞ্জাম মুক্তভাবে করবেন কিভাবে? মানে আমার কাছে খুব অবাক লাগে আমাদের এই হিপোক্রেসি, যে এই যে মানে আচরণগুলো আমরা করছি, জনতার সাথে প্রতারণা করছি, প্রহসন করছি, এটা অত্যন্ত দৃষ্টিকটু। এবং দেখেন আপনার চোখের সামনেই আপনি বিলীন হয়ে যাবেন। আজকে যেটা হচ্ছে, আমরা মনে করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের অধীনেই হয়ে যাওয়া উচিত। তাতে অনেকগুলো সুবিধা আছে। কারো দলের উপরে দোষ চাপবে না, প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। আপনার দলীয় লোক নির্বাচিত হোক কিংবা না হোক, আপনি কারোর উপরে দায়বদ্ধ থাকবেন না। স্থানীয় কোনো নেতাও আপনাকে চাপে রাখতে পারবে না যে আমার পক্ষে অমুকে করে নাই, আমার বিরোধিতা করছে, আমাকে ঠকানোর জন্য প্রশাসনে প্রভাব রেখেছে। এই ব্লেমিং থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন। সে কারণে বাংলাদেশের মানুষের উচিত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আওয়াজ তুলে এই সরকারের অধীনেই করা, এবং সেটা যদি আপনি একটুতম, সামান্যতম আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলে আপনার এটা করা উচিত বলে আমি মনে করি। আমরা স্থানীয় সরকার নির্বাচন যদি একটু আগে হয়,
তাহলে আমাদের সুবিধা আছে কতগুলো। আমরা সৎ ভালো মানুষ পাবো, আমরা যোগ্য নেতৃত্ব পাবো, আমরা দুর্নীতিবাজ, টাকা দৌরত্ব, সন্ত্রাস, চাঁদাবাজ যারা আরেকজন নেতাকে ম্যানেজ করে সেন্টার দখল করবে তাদের হাত থেকেও অন্তত একটু হলেও রক্ষা পাবো, এবং সেখানে জনগণের প্রতিনিধিকেই বাছাই করতে সক্ষম হবেন। আপনারা কি চান না যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে স্থানীয় সরকার প্রতিনিধিগুলো সম্পূর্ণ জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক? সেটা কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন তাহলে উচিত এটাকে সবার আগে সংস্কার করে এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা। এখন পর্যন্ত একটা করে হত্যাকারীর বিচার করতে পারেন নাই, তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? শুনেন, মনে রাখেন, মির্জাফর বিজয়ী হয়েছিল, কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুতু দেয়, কেউ গোলাপ দেয় না। শেখ মুজিব ক্ষমতা আসার পর বাংলাদেশের সবথেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা। এইটা নায়ক ফারুক পর্যন্ত বলেছে, হেসে হেসে তারা 5-6 পরে তারা আনন্দ নিয়ে ভোট দেয়, কত বড় নির্লজ্জ জাতি। 5 পরে ভোট দেয় তা আবার গর্ব করে, এই হলো তাদের 71-এর চেতনা। এই 71-এর চেতনা বৃদ্ধি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিল। সেই যুদ্ধ নেমেছে একটা নির্বাচনের জন্য নয়, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে, তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, আন্দোলন মরে গেছে, সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে। সেই আন্দোলনের বাসের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে, এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আজকে প্রশ্ন করতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এই কোটার জন্য নামেন নাই। তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না, তার জন্য নামে নাই। এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই, তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি, যেই শক্তি বেঁচে থাকার মর্যাদা দেয় না, তাকে গুম করে, খুন করে, রোজা অবস্থায় ধর্ষণ করে, আয়না ঘরে নাই, তার জবানটাকে কেড়ে নেয়। এই বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে, সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই। সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে, এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে। সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপর অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলের ক্ষমতা আনার জন্য সে জীবন দেয় নাই। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, এই কথা বলবার পরে যদি আপনারা আমাদের কেউ বলেন আমরা নির্বাচন চাই না, তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞানপাপী। কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই। নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে, কিন্তু সেটা কেমন নির্বাচন? আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে ডিসিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে, তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে? আপনি বলেন 64 জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে? আইদার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে, সচিবালয়ের সেই সব কুশীলবদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে। আমলাতন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি? যেই ডিসি, যেই এসপি শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় করেছে, বেগমপাড়ায় বাড়ি কিনেছে, তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে, এবং যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানালে টাকা পাওয়া যাবে, তাকে এমপি বানিয়ে দিবে। এমন একটা নির্বাচন কি আমরা চাই? দর্শক, একটা বিরাট সুখবর। তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল, যৌথ বিবৃতি ইউনূস সরকারের, যে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইউনূস সরকার পিছু হচ্ছে, যে না, আদৌ সম্ভব হবে না, কারণ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি, তো এইভাবে তো একপাক্ষিকভাবে ঘোষণা দেওয়া যায় না। সরকার পিছু হটা শুরু করেছে, এবং সরকার যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে পিছু হতে শুরু করেছে, ঘোষণা দেয়নি, এটা বিএনপি টের পেয়েছে। টের পেয়ে বিএনপি তাদের যে করণীয় সেটা শুরু করে দিয়েছে। বিএনপি এখন আবার একটু সুর নরম করেছে। একদিকে আপনারা দেখছেন সচিবালয়ে বিএনপির লোকজনকে নামিয়ে দিয়েছে সরকারকে চাপে রাখতে, অথচ সরকার বলছে যে এই সরকার চাকরি অধ্যাদেশ এটা আমরা সংশোধন করবো, তারপর আন্দোলন করছে। আবার ইশরাক কি মনে করেন? ইশরাক কি নিজে নিজে কাণ্ড ঘটাচ্ছে? না, এটা তারেক রহমানের নির্দেশে কাণ্ড ঘটাচ্ছে সরকারকে চাপে রাখতে। আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে না, সরকারের অন্যান্য বিষয় তো আমরা সমালোচনা করবো না, কথা বলিনি, সেগুলো তো দায়মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। এর মানে সরকারের বিরুদ্ধে বলে যাবে। কেন বলে যাবে? ওই যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন সিদ্ধান্ত থেকে পিছু হতে শুরু করেছে, বিএনপি টের পেয়েছে। আর কি করছে জানেন? বিএনপির 2-4টা মিত্র আছে, আমার হিসাবে 7টা দল আছে নাম সর্বস্ব, যাদের সভাপতিকে চিনলে সেক্রেটারি নাম আর কেউ বলতে পারবে না, বিএনপিও বলতে পারবে না। এরকম 7টা দল আছে বিএনপির সাথে চলে। তার মধ্যে ভিপি নূর তো নির্বাচন প্রশ্ন থেকে অলরেডি ফসকে চলে গেছেন রাগান্বিত হয়ে, তিনি এখন আর দ্রুত নির্বাচন চান না। ইসলামী দলগুলো সবাই জামাত চরমনের ব্যানার ঐক্যবদ্ধ হচ্ছে। তার মধ্যে 2টা দল আছে ইসলামী দল, 2টা দলও না, 2টা দলের ফ্যাকশন, মানে 2 গ্রুপ হয় না একটা দলের, ভেঙে যায়। কওমি হুজুরদের দল তো আবার সকাল সন্ধ্যা ভেঙে যায়, তো এরকম ভেঙে যে 2টা গ্রুপ হয়েছে, এরকম 2টা দল আছে বিএনপির সাথে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে খেলাফত মজলিসের একাংশ। ওই অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে। কিছুদিন পর দেখবেন যে 12 দলীয় জোটে বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এখনো কেন করছে না? মানে সরকার তারিখ ঘোষণা করছে না, বরং পিছু হচ্ছে। এটা টের পেয়ে এখন বিবৃতি দিচ্ছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে। অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো সাইন্ড সরকারি যৌথ বিবৃতি পাইনি, যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না। এরপরে বিএনপির দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান। এর মানে সরকার ইসিকে জানায়নি, সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান নাই কেন? এখনো পিছু হটেছে, এটা বুঝতে পেরে টের পেয়ে এখন বলছে যে দ্রুত জানান। আর যদি সব স্বাভাবিক থাকতো তাহলে এই বিষয়ে কথা বলার দরকার হতো না, তাহলে সরকারই জানিয়ে দিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তোমরা 12 ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করে দাও। এবং খলিলুর রহমান কিন্তু বলেছিল লন্ডনে শীঘ্রই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে, কিন্তু তারিখ ঘোষণা করছে না। এ কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপিকে,
যে আপনারা বলেন সরকারকে আপনারা এখনো কেন বলছেন না, আমরা তো একটা কাগজ দিয়েছি, সেটা থেকে নির্বাচন কমিশন বলছে এটা আনসাইন্ড, এটা কোনো সাইন নাই এবং এটা সরকারি না, এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না। কারণ ইসি তো এখন দলের উপর আছে, এই কারণে তাদের একটু সূক্ষ্মভাবে চলতে হয়। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তো দর্শক, ওই সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইস্তেকামাত থাকতো, লন্ডন সমঝোতায় লন্ডন যৌথ বিবৃতি যদি ইস্তেকামাত থাকতো, তাহলে সালাউদ্দিন আহমেদকে এই অনুরোধ আর জানাতে হতো না। এক আলোচনা সভায় তিনি দাবির কথা তুলে ধরেন, জাতীয় প্রেস ক্লাবের আলোচনা করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি, সেরকম কার্যক্রম আপনারা নেবেন। মানে সন্দেহ সংশয় আছে, এই কারণে বলছে যে সেরকম কার্যক্রম নেন। এই অতি দ্রুত, ফেব্রুয়ারি ঠিক হয়ে গিয়েছে, তারপর অতি দ্রুত কেন বলছে? যে জানে যে ফেব্রুয়ারি ওটা টিকবে না, এই কারণে অতি দ্রুত চাপ এখনো রাখার চেষ্টা করছে। বিএনপি ভালোভাবে টের পেয়েছে এবং আমরা তো অনেক কিছু ভিতরের খবর জানি দর্শক, সেগুলো আলোকে অনেক বিশ্লেষণ আপনাদের শুনাই। সরকার ভিতরে ভিতরে ক্ষুব্ধ, সরকারের একটা অংশ চরম ক্ষুব্ধ যে লন্ডনে কেন রোজার আগের একমত পোষণ করা হয়েছে, কোন পদ্ধতিতে হয়েছে, আর বিদেশে বসে কেন একমত হবে, সরকারের ভিতর থেকে প্রশ্ন উঠছে। আর বিএনপি জামাত এনসিপি চরমনাইতে বিষয়ে জোরালো আপত্তি করেছে। সেই হিসেবে লন্ডন আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনের যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। সেটা করছে না, বিএনপি কাগজ দিয়েছে কিন্তু ওই কাগজে কাজ হচ্ছে না। যেন ইলেকশন কমিশন তার জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। বলেন এই বিএনপি নেতা। আচ্ছা, তো এখানে ইলেকশন কমিশন বলেছে যে আমরা পাইনি কিছু, যা পেয়েছি এটা বিশ্বাসযোগ্য না। তাহলে এটা কি হলো? ইলেকশন কমিশন এই কথাটা বলেছে, এটা বিএনপির জন্য একটা বড় ধাক্কা। যে বিএনপির কমিশন তারা বলছে যে আমরা কোনো নির্দেশনা পাইনি বা যা পেয়েছি সেটা আনসাইন্ড, এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না। এটা বিএনপির জন্য সত্যি একটা বড় ধাক্কা। নির্বাচিত সংসদ সেই সরকার অনুমোদন নিতে হবে, এই সরকার অনুমোদন নিতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এটা যদি হয় নির্বাচিত সরকার, এটা ইন্টারিমের থিওরি, এটা যে বর্তমান সরকার যা করবে সেটা সংবিধান সম্মত হবে না, তবে পরবর্তী সরকার এসে এগুলোকে রেটিফাই করবে। এটি তো সিস্টেম। এমনিতে বর্তমান সংবিধান ধরে এটা অবৈধ, ওই জিয়াউর রহমান সরকার, এরশাদ সরকার সব অবৈধ, কিন্তু পরবর্তী সংসদ এসে তাদেরকে বৈধতা দিয়েছে। এই সরকার এখন অবৈধ, কিন্তু পরবর্তী সরকার এসে সেটাকে বৈধতা দিবে। এটাই হচ্ছে সিস্টেম। তো এই জায়গায় এই সরকার কেন বলে যে এই সরকার সংবিধান লঙ্ঘন করছে? এখানে তো সংবিধান লঙ্ঘনের কিছু নাই। ইন্টারিম সংবিধান মেনে হয়নি, হাসিনার পতন, হাসিনা বিদায় সংবিধান মেনে হয়নি। সংবিধানে সরকার পতনের পদ্ধতি হচ্ছে নির্বাচন, সেভাবে তো হয়নি। অতএব এই সংবিধানে দোহাই দেওয়াটা হাস্যকর। ওই বিএনপি এখন কাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে? বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক, তাদের নিয়ে। দায়মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা? না, কারো দায়মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনা প্রসঙ্গ ছিল না। এর অর্থ হচ্ছে যে সরকারের সাথে তো আমাদের আসলে কনফ্লিক্টে যেতে হবে, সরকারের সমালোচনা করতে হবে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিনিময়ে যদি আমরা কোনো সমালোচনা না করি, চুপচাপ বসে থাকি, এটা বা কেমন হয়? না, এটা করা যাবে না। আমাদের সরকারের সমালোচনা করতে হবে, দায়মুক্তি দেওয়া যাবে না। এগুলো নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। বলছে না, আর যদি আসলেই সমঝোতা হতো তাহলে ইশরাকের কাণ্ডও ঘটতো না, আর সচিবালয় আন্দোলন হতো না, আর ওই দায়মুক্তি শব্দটা নিয়ে আলোচনাও এখন আসতো না। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে, আর্টিকেল 1। ওই এইসব লেজিটিমেসি এগুলো ভুয়া। এটা 106 অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল অনুসারে করা হয়েছে মুক্তমুখ। এগুলো কোথায়? এগুলো তো প্রমাণে কেউ দেখাতে পারে না। এগুলো দিয়ে আসলে 90 দিন পর্যন্ত আপনি সর্বোচ্চ চলতে পারেন। 90 দিনের পর কোন একটা সরকার চলবে, এটা সুপ্রিম কোর্ট কোথায় বলেছে? কোন রুলে বলেছে? এগুলো কিছু না। এটা সরকার সংবিধান অনুযায়ী অবৈধ। এটি হচ্ছে বাস্তবতা। সংবিধান যেহেতু এখন চালু আছে না, এই সংবিধান চালু নাই। বাস্তবতা হচ্ছে যতটুকু সংবিধান মানা সম্ভব হয় ততটুকু মানে, যেখানে অন্য কিছু করা দরকার অন্য কিছু করে। তো এই পরবর্তী সবকিছু এটা নেক্সট গভর্নমেন্ট এসে রেটিফাই করবে, এটাই হচ্ছে সিস্টেম। যাই হোক দর্শক, এখানে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বুঝে গেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হচ্ছে। এই জন্য এখন ইশারা ইঙ্গিতে সরকারকে নসিহত করছে বা সফট নসিহত করছে। কিছুদিন পর সরকারকে গালাগালি করে হুমকি ধামকি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে নসিহত করবে বিএনপি। ইরান থেকে নতুন করে আরো একটা অভিযান চালানো হয়েছে ইসরায়েলে, যেটাকে বলা হচ্ছে অক্টোপাস অ্যাটাক। অক্টোপাস মানে বোঝেন যার 8টা পা আছে, যে আমরা অক্টোপাস দেখি, অক্টোপাস মানে 8টা পা বিশিষ্ট। তো এই যে 8টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এটার পিছনে একটা কারণ আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনে এসে ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ কমেছে, বাট এই যে 8টা ক্ষেপণাস্ত্র ছাড়ছে ইরান বলছে যে 8টি বিশেষ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। আমরা যখন নিউজটি করছি, আপনার আল জাজিরার রিপোর্টটি বলছে যে একটা ছবি যেটা দেখাইছি, এই ছবিটা দেখেন আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো নেতানিয়াহুর প্রতি কতটা বিরক্ত হতে পারে। তারা আশ্রয় কেন্দ্রে, বাংকারে নির্ঘুম রাত্র কাটাচ্ছে, কারণ তাদের সরকার নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। আর এই দৃশ্য বিবিসি থেকে শুরু করে রয়টার্স, সারা পৃথিবী দেখছে যে দেখো ইরানের কারণে ইসরায়েলের সাধারণ মানুষদের ভাই কি অবস্থা। আপনি বুঝতে পারছেন এই ছবিগুলা কেন প্রকাশ করা হচ্ছে? যাই হোক, ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA বলছে চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।